আজকের টপিক চ্যাপ্টার নাম্বার 8 নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। তো এই ভিডিওতে এই যে চ্যাপ্টারটা আছে সেটা বাংলাতে এক্সপ্লেন করা হবে। তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো বা নিট দেবে তাদের জন্য খুব কাজ লাগবে। তো শুরু করা যাক। নিউরাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন। কীভাবে নার্ভাস সিস্টেম নিউরন আমাদের বডিকে কন্ট্রোল করে, একে অপরের কাজগুলোকে সমন্বিত করে, সেই বিষয়ে পড়াশোনা হবে এই চ্যাপ্টারে। As you know, the functions of the organs or organ system in our body must be coordinated to maintain homeostasis. যে আমরা জানি যে আমাদের বডির মধ্যে যে বিভিন্ন অর্গান আছে, হৃৎপিণ্ড, ফুসফুস, পাকস্থলী, এই যে বিভিন্ন অর্গান আছে বা অর্গান সিস্টেম আছে, পরিপাকতন্ত্র, রেচনতন্ত্র, সংবহনতন্ত্র, এদের কাজগুলোর মধ্যে একটা সমন্বয় অবশ্যই থাকা উচিত। কিসের জন্য? হোমিওস্ট্যাসিস মেনটেনের জন্য। হোমিওস্ট্যাসিস মেনটেন করার জন্য এদের মধ্যে একটা কাজের সমন্বয় থাকা অবশ্যই দরকার। নয়তো কী হবে যে আমাদের বডিটা কোলাপস করে যাবে, ডাই হয়ে যাবে। যখনই এই হোমিওস্ট্যাসিস মেনটেন হবে না তখনই সে মারা যাবে। কোঅর্ডিনেশন ইজ দ্য প্রসেস থ্রু হুইচ টু or more organs interact and complement the function of one another. কোঅর্ডিনেশনটা কি? কোঅর্ডিনেশন হচ্ছে একটা প্রসেস, একটা পদ্ধতি যেখানে কি হয় যে দুই বা ততোধিক অর্গান একে অপরের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, মানে একে অপরের সঙ্গে সমন্বিত হয়ে কোনো একটা কাজ করে। দু তিনটে অর্গান মিলে একসাথে, দুই বা ততোধিক বা তারও বেশি। অ্যান্ড কমপ্লিমেন্ট দ্য ফাংশন অফ অন অ্যানাদার, এবং একের কাজটা অন্য অর্গান সম্পূর্ণ করে। মানে একটা অর্গান অর্ধেক কাজ করলো, অন্য আরেকটা অর্গান বাকি কাজটা সম্পূর্ণ করলো। কমপ্লিমেন্ট মানে হলো যে কোন আগের অর্গানটা হয়তো কিছু কাজ করেছে, সে বাকি কাজটা করতে পারছে না, তখন পরবর্তী অর্গান যেটা আছে সেটা সেই কাজটাকে কমপ্লিট করতে সাহায্য করছে। তো এটা হলো কোঅর্ডিনেশন। যে অনেক আমাদের দেহের কাজ আছে যেটা একটা অর্গান সম্পূর্ণ করতে পারে না, তার জন্য দুই বা ততোধিক অর্গান দরকার পড়ে। যেমন বলতে গেলে যে পরিপাকতন্ত্র কী থেকে শুরু হচ্ছে? মুখ থেকে শুরু হচ্ছে, তারপর গ্রাসনালী, সেখানে পাকস্থলী আছে, ক্ষুদ্রান্ত আছে, বৃহদন্ত্র আছে। এই যে এতগুলো অর্গান সব একত্রিত হয়ে তো সেই কাজটা সম্পূর্ণ হচ্ছে। তো এটাই বলা হচ্ছে কোঅর্ডিনেশন। ফর এক্সাম্পল, when we do physical exercise, the energy demand is increased for maintaining an increased muscular activity. যেখানে বলা হচ্ছে একটা উদাহরণ হিসাবে যে আমরা যখন ফিজিক্যাল এক্সারসাইজ করি, আমরা যখন দৈহিক পরিশ্রম করি, তখন কী হয় যে আমাদের বডির এনার্জির ডিম্যান্ড বাড়তে থাকে। কারণ কি? আমাদের মাসেলের অ্যাক্টিভিটি বেড়ে গেছে। যখন আমরা ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ ব্যায়াম করছি, তখন কী হচ্ছে? আমাদের মাসেলগুলো বেশি পরিমাণে অ্যাক্টিভ হচ্ছে, বেশি পরিমাণে কাজ করছে। তো তাদের অ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার জন্য কি বেশি পরিমাণে এনার্জি দরকার হবে। দ্য সাপ্লাই অফ অক্সিজেন ইজ অলসো ইনক্রিজড। আর এনার্জি যখন বেশি দরকার হবে তখন কি অক্সিজেনেরও সাপ্লাই বেশি দরকার হবে, কেননা অক্সিজেন দরকার হয় শক্তি তৈরির জন্য বা এটিপি তৈরির জন্য অ্যারোবিক রেসপিরেশনের মাধ্যমে। দ্য ইনক্রিজড সাপ্লাই of oxygen necessitate an increase in the rate of respiration, heartbeat, and increased blood flow via blood vessels. এই যে অক্সিজেনটা বেড়ে গেল, অক্সিজেন সাপ্লাইটা বেড়ে গেল, এর ফলে কী হবে? যে রেসপিরেশনের রেটটা বেড়ে যাবে। হয়তো মিনিটে 16 বার রেসপিরেশন করছিল, সেটা বেড়ে হয়তো 20 বার 25 বার হয়ে যাচ্ছে। হার্টবিট যেটা 72 বার ছিল সেটা হয়তো 90 হয়ে যাচ্ছে পার মিনিটে। অ্যান্ড ইনক্রিজ ব্লাড ফ্লো, এবং ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে আর্টারি ভেন যে আছে সেই শিরা ধমনির মধ্যে দিয়ে রক্তের যে প্রবাহ সেটাও বেড়ে যায়। হোয়েন ফিজিক্যাল এক্সারসাইজ ইজ স্টপড, দ্য অ্যাক্টিভিটিস অফ নার্ভস, লাংস, হার্ট, কিডনি গ্র্যাজুয়ালি রিটার্ন টু দেয়ার নর্মাল কন্ডিশন। এবং যখন ব্যায়াম করা আমরা বন্ধ করে দিই, তখন কি অক্সিজেন সাপ্লাইটা আবার কমে গেল। অক্সিজেন সাপ্লাই কমে দেওয়ার জন্য যে লাংস, ফুসফুস যেটা রেসপিরেশন রেটটা বেড়ে গেছিলো সেটা আবার নর্মালে চলে আসে। হার্টবিট যেটা বেড়ে গেছিলো সেটা আবার নর্মাল চলে আসে। কিডনির যে ফাংশন বেশি পরিমাণে যেটা রেচন পদার্থকে বেশি পরিমাণে পরিশ্রুত করছিল সেটাও নর্মাল পজিশনে চলে আসে। Thus, the function of muscle, lungs, heart, blood vessel, kidney, and other organs are coordinated while performing physical exercise. তো এখানে জাস্ট এক্সাম্পলটা দিয়েছে যে তাহলে দেখছো যেখানে একটা এক্সাম্পল হিসাবে যে যখন আমরা ব্যায়াম করি, ফিজিক্যাল এক্সারসাইজ করি, দৌড়াই বা জিম করছি, তখন কী হচ্ছে যে এই যে মাসল, তারপর ফুসফুস, হৃৎপিণ্ড,
তারপর শিরা, ধমনী, কিডনি এবং অন্যান্য অর্গান তাদের কাজগুলো কীভাবে একে অপরের সঙ্গে সম্পর্কিত হচ্ছে সেটাই বলা হচ্ছে এখানে। In our body, the neural system and the endocrine system jointly coordinate and integrate all the activities of the organ so that they function in a synchronized fashion. আমাদের দেহে কী হয় যে নিউরাল সিস্টেম আছে একটা, আর একটা হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম, মানে যেখানে হরমোন, বিভিন্ন হরমোন শরীরের বিভিন্ন কাজকে নিয়ন্ত্রণ করে। এই দুটো সিস্টেম আমাদের বডির সমস্ত, আমাদের দেহের সমস্ত অর্গানের কাজগুলোকে নিয়ন্ত্রণ করে এবং এভাবে আমাদের বডিটা একটা সিনক্রোনাইজড ফ্যাশন, মানে আমরা সারাদিনের যে কাজগুলো সেগুলো সঠিকভাবে করতে পারি। তো এখানে জাস্ট বলা হয়েছে যে কীভাবে আমাদের বডির কাজগুলো, ফাংশনগুলো একে অপরের সঙ্গে সম্পর্কিত, অর্গানগুলো একে অপরের সঙ্গে সম্পর্কিত, মানে কীভাবে সেটা নিয়ন্ত্রণ হয় সেই বিষয়ে একটা জাস্ট বেসিক কনসেপ্ট, একটা ধারণা দেওয়া হয়েছে। The neural system provides an organized network of point-to-point connection for a quick coordination. নিউরাল সিস্টেমটাকে কুইক কোঅর্ডিনেশন করতে সাহায্য করে। কীভাবে? পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, নেটওয়ার্ক অফ পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, মানে নিউরাল সিস্টেমের যে কানেকশনটা সেটা খুব, মানে খুব পয়েন্ট সূক্ষ্ম হয় এবং খুব কাছাকাছি হয়। আমাদের বডির প্রচুর নিউরন আছে, কোটি কোটি নিউরন আছে, ঠিক আছে, এবং কুইক হয়, খুব দ্রুত হয়। এন্ডোক্রাইন সিস্টেমের কাজটা কিন্তু স্লো হয়, কিন্তু নিউরাল সিস্টেম অনেকটাই দ্রুত। দ্য এন্ডোক্রাইন সিস্টেম প্রোভাইডস কেমিক্যাল ইন্টিগ্রেশন থ্রু হরমোনস। এন্ডোক্রাইন সিস্টেমের কী করে যে সেটা কেমিক্যাল ইন্টিগ্রেশন করে, কেমিক্যাল সংযোগ স্থাপন করে, এবং সেটা কার মাধ্যমে করে? হরমোনের মাধ্যমে। ইন দিস চ্যাপ্টার ইউ উইল লার্ন অ্যাবাউট দ্য নিউরাল সিস্টেম অফ হিউম্যান, mechanism of neural coordination like transmission of nerve impulse conduction across a synapse. তো এই চ্যাপ্টারে আমরা কী কী পড়বো? যে মানুষের নিউরাল সিস্টেম কী কী নিয়ে গঠিত, কী কী আছে, কীভাবে নিউরাল কোঅর্ডিনেশন হয়ে থাকে, যেমন নার্ভ ইম্পালসটা কীভাবে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যায়, কীভাবে সাইনাপসের বরাবর সেই নার্ভ ইম্পালসগুলো যাচ্ছে, এগুলো আস্তে আস্তে বুঝতে পারবে। তারপরে আর এই সমস্ত বিষয়গুলো আমরা এই চ্যাপ্টারে পড়বো, নিউরাল সিস্টেম, নিউরাল কোঅর্ডিনেশনে। যেমন আমরা কোনো একটা গরম কিছুতে যদি হাত লেগে যায়, সঙ্গে সঙ্গে হাতটা আমরা উঠে নিচ্ছি, তাহলে কতটা কুইক। তো এটা হচ্ছে নিউরাল সিস্টেমের জন্য হয়ে থাকে। তো এটা আমরা আস্তে আস্তে পড়বো এবার ডিটেলসে। এবার নিউরাল সিস্টেমটা পড়া যাক, কী আছে নিউরাল সিস্টেমে। নিউরাল সিস্টেম, দ্য নিউরাল সিস্টেম অফ অল animals is composed of highly specialized cell called neurons which can detect, receive and transmit different kind of stimuli. নিউরাল সিস্টেম, সমস্ত প্রাণীর যে নিউরাল সিস্টেম সেটা কী সেল নিয়ে গঠিত? নিউরন নিয়ে গঠিত। বেসিক যে সেল নিয়ে গঠিত সেটা হলো নিউরন। নিউরন কী কাজ করে? ডিটেক্ট, মানে সেটা ডিটেক্ট করতে পারে সেটা যে কোথায় স্টিমুলাই আছে। স্টিমুলাই মানে হচ্ছে উদ্দীপনা মানে যে কোনো কিছু টাচ করলাম, যে গরম কিছুতে হাত দিলাম, একটা উদ্দীপনা, এই যে একটা সেন্সেশন, সেটা হচ্ছে স্টিমুলাই। সেই স্টিমুলাইটাকে ডিটেক্ট করছে, সেটাকে গ্রহণ করছে, সেটাকে বুঝতে পারছে যে হ্যাঁ, ডিটেক্ট করা, ডিটেকটিভ বলে না, ডিটেকটিভ, কোনো কিছু খুঁজে বের করা বা বুঝতে পারা, সেই ডিটেক্ট করছে। তারপর রিসিভ, সেটাকে বডি রিসিভ করছে নিউরনের মাধ্যমে। অ্যান্ড ট্রান্সমিট, এবং তারপর সেটাকে ট্রান্সমিট করছে কোথায়? ব্রেনে বা স্পাইনাল কর্ডে ট্রান্সমিট করছে, বা সেখান থেকে সেই যে পরবর্তীকালে যে রিয়াকশানটা আসবে সেটাকে ট্রান্সমিট করছে। তো এই কাজগুলো নিউরন করে থাকে। দ্য নিউরাল অর্গানাইজেশন ইজ ভেরি সিম্পল ইন লোয়ার ইনভার্টিব্রেটস। লোয়ার অ্যানিমালস যেগুলো আছে তাদের ক্ষেত্রে এটা খুবই সিম্পল হয়। যেমন এক্সাম্পল হিসেবে হাইড্রা, ইট ইজ কম্পোজড অফ এ নেটওয়ার্ক অফ নিউরনস। যেমন এক্সাম্পল হিসেবে বলা হচ্ছে হাইড্রা, সেটা কি অনেকগুলো নিউরনস নিয়ে গঠিত, নেটওয়ার্কের নিউরনস, কিন্তু খুব অল্প সংখ্যক থাকে, ঠিক আছে, মানুষের মতো অত জটিল নয়। দ্য নিউরাল সিস্টেম ইজ বেটার অর্গানাইজড ইন ইনসেক্টস where a brain is present along with a number of ganglia and neural tissue. ইনসেক্টের ক্ষেত্রে হাইড্রার থেকে কিছুটা উন্নত। এক্ষেত্রে কী থাকে? ব্রেন থাকে, গ্যাংলিয়া থাকে, আর কিছু নিউরাল টিস্যু থাকে। তাহলে ইনসেক্টের ক্ষেত্রে নিউরাল সিস্টেমে কী থাকে? ব্রেন, গ্যাংলিয়া আর নিউরাল টিস্যু। দ্য ভার্টিব্রাটস হ্যাভ এ মোর ডেভেলপড নিউরাল সিস্টেম। ভার্টিব্রা মানে এই যে মানুষ, গরু, তারপর বিভিন্ন পশু যেগুলো উন্নত প্রাণী, সেই তাদের ক্ষেত্রে এই যে নিউরাল সিস্টেম সেটা অত্যন্ত উন্নত। আমাদের যেমন সবচেয়ে উন্নত হচ্ছে মানুষের, এর জন্য মানুষ সব থেকে সেরা প্রাণী এই নিউরাল সিস্টেমের জন্য, ঠিক আছে। তো এখানে নিউরাল সিস্টেমটা বলা হয়েছে যে কী নিয়ে গঠিত? নিউরন নিয়ে, নিউরনের কী কাজ,
আর হাইড্রার ক্ষেত্রে, তারপর ইনসেক্টের ক্ষেত্রে, আর মানুষের আর উচ্চ লেভেলের ভার্টিব্রার ক্ষেত্রে নিউরাল সিস্টেমটা কেমন হয় সেটা বলা হয়েছে জাস্ট জিস্ট আকারে। এবার আছে হিউম্যান নিউরাল সিস্টেম। আমরা এবার মানুষ, যেহেতু মানুষের নিউরাল সিস্টেম নিয়ে পড়বো এখানে। আগে তো জাস্ট বেসিক ধারণা দেওয়া হলো যে কী জিনিসটা, এবার মানুষের নিউরাল সিস্টেম নিয়ে পড়বো। দ্য হিউম্যান নিউরাল সিস্টেম ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস: সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সিএনএস, পেরিফেরাল নার্ভাস সিস্টেম পিএনএস। মেনলি দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এবার এরও আরও অনেক ভাগ আছে, সেটা আমরা আস্তে আস্তে পড়ছি। দ্য সিএনএস ইনক্লুডস দ্য ব্রেন অ্যান্ড দ্য স্পাইনাল কর্ড অ্যান্ড ইজ দ্য সাইট অফ ইনফরমেশন প্রসেসিং অ্যান্ড কন্ট্রোল। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কী কী নিয়ে গঠিত? ব্রেন এবং স্পাইনাল কর্ড নিয়ে গঠিত। এবং এখানে কী হয়? ইনফরমেশন প্রসেসিং হয় আর কন্ট্রোল হয়, যে এটা হচ্ছে সব থেকে মেন। ব্রেন আর স্পাইনাল কর্ড নিয়ে তৈরি হয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এটা বিভিন্ন রকমের যে ইনফরমেশন, তথ্য আছে, সেগুলোকে প্রসেস করে আর তারপর সেগুলোকে কন্ট্রোল করে, যে কীভাবে উদ্দীপনাটা দেবে, কোথায় কীভাবে সে অ্যাকশানটা নেবে, সমস্ত কিছুই কন্ট্রোল করে এই সিএনএস। এটা হলো মেন সিপিইউ। The PNS comprise of all the nerves of the body associated with the CNS, brain and spinal cord. ব্রেন আর স্পাইনাল কর্ড থেকে পিএনএসগুলো বেরোয় চারদিকে এবং পুরো বডিতে ছড়িয়ে ছিটিয়ে যায়। দ্য নার্ভ ফাইবার অফ দ্য পিএনএস আর অফ টু টাইপ। তাহলে পিএনএস হচ্ছে আবার দুই রকমের আছে, একটা অ্যাফারেন্ট আর একটা ইফারেন্ট। পিএনএস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফারেন্ট ফাইবারস, একটা ইফারেন্ট ফাইবার। তো ধরা যাক এটা একটা ব্রেন আর এটা স্পাইনাল কর্ড, ঠিক আছে, এটা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর এখান থেকে যে এভাবে সেটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে পুরো বডিতে, সেটা হলো পেরিফেরাল নার্ভাস সিস্টেম। অ্যাফারেন্ট ফাইবার্স অ্যান্ড ইফারেন্ট ফাইবার্স। এবার আস্তে আস্তে দেখা যাক কী কী আছে। The afferent nerve fibers transmit impulses from tissue or organ to the CNS, and the efferent fibers transmit regulatory impulse from the CNS to the concerned peripheral tissue or organ. অ্যাফারেন্ট কী করে? এটা রিসিভ করে, যে মানে ইম্পালসটাকে, হয়তো কোনো গরম কিছুতে হাত দিলাম, ঠিক আছে, এই যে গরম জিনিসটা গরম, এই যে ইম্পালস, সেই ইম্পালসটাকে যে গ্রহণ করছে টিস্যু কে হাতের মাধ্যমে আসছে, তো সে হাত থেকে, হাতের বিভিন্ন টিস্যু বা হাত অর্গান থেকে সেটা কোথায় যাবে? সিএনএসে যাবে। এবং এই যে ইম্পালসটা যাচ্ছে সেটা হচ্ছে অ্যাফারেন্ট, যেটা কালেক্ট করছে সেটা হচ্ছে অ্যাফারেন্ট। আর ইফারেন্ট হচ্ছে কি, যে এই যে তারপরে সেই ইম্পালসটা সিএনএসে গেল, সিএনএসে গিয়ে এবার সে বডিকে, ব্রেন বডিকে নির্দেশ দিচ্ছে যে হাতটা সরিয়ে নাও, হাতটা গরম আছে, বেশিক্ষণ রাখলে পুড়ে যাবে, ক্ষতি হবে, তো হাতটাকে সরিয়ে নিতে হবে। এই যে উদ্দীপনাটা, এই যে রিয়াকশানটা, সেটা পরিবহন করে কে? রেগুলেটরি ইম্পালস। এটা রেগুলেটরি বলা হচ্ছে কেন কি? এটা রেগুলেটেড হয়ে গেছে, প্রসেস হয়ে গেছে, তারপরে এই নির্দেশটা পাঠিয়েছে ব্রেন। তো এটা ইফারেন্ট ফাইবার ট্রান্সমিট করছে ফ্রম দ্য সিএনএস টু দ্য কনসার্ন পেরিফেরাল টিস্যু অর্গান। কোথায়? এই সিএনএস এবার হাতে সেই ইম্পালসটাকে পাঠাচ্ছে কিসের মাধ্যমে? ইফারেন্ট না ফাইবারসের মাধ্যমে। তাহলে অ্যাফারেন্ট কালেক্ট করছে আর ইফারেন্ট ব্রেন থেকে সেই উদ্দীপনাটাকে, রিয়াকশানটাকে দিচ্ছে। সিম্পল বিষয় হচ্ছে অ্যাফারেন্ট কালেক্ট করছে আর ইফারেন্ট ব্রেন থেকে বডিতে নিয়ে যাচ্ছে। The PNS is divided into two divisions called somatic neural system and autonomic neural system. Peripheral nervous system কে আবার দুই ভাগে ভাগ করা হয় অন্যরকমভাবে, সেটা হলো সোমাটিক আর একটা হলো অটোনমিক। The somatic neural system relays impulses from the CNS to skeletal muscle, while the autonomic neural system transmits impulse from CNS to involuntary organ and smooth muscle of the body. তো সোমাটিক আর অটোনমিকের মধ্যে পার্থক্যটা কী হচ্ছে, যে সোমাটিক নিউরাল সিস্টেম ইম্পালসটাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে স্কেলিটাল মাসলে যাচ্ছে। স্কেলিটাল মাসল মানে কি? যেগুলো ভলেন্টারি, যে সমস্ত মাসলগুলোকে আমরা নিজেরা নিয়ন্ত্রণ করতে পারি। এই যেমন হাতটাকে আমরা উঁচুতে উঠাচ্ছি, পাটাকে আমরা দৌড়াচ্ছি বা চলছি, এগুলো হচ্ছে স্কেলিটাল মাসল। হাতের মাসল, পায়ের মাসল, তো এগুলো হলো সোমাটিক নিউরাল সিস্টেম, মানে যেগুলো ভলেন্টারি মাসল, সেখানে নার্ভ বাসটাকে পাঠাচ্ছে। আর অটোনমিক নার্ভাস সিস্টেম মানে কি, যে অটোনমিক নিউরাল সিস্টেম ট্রান্সমিট ইম্পালস ফ্রম সেন্ট্রাল নার্ভাস সিস্টেম টু ইনভলেন্টারি অর্গান অ্যান্ড স্মুথ মাসল অফ দ্য বডি। যে এই নার্ভাস সিস্টেমটা কী করে? ইনভলেন্টারি অর্গান, যে সমস্ত বডির কাজ আমাদের নিয়ন্ত্রণে নেই, যেমন যে স্টোম্যাক, তারপর হার্টবিট, হার্ট,
তারপর ফুসফুস, এদের কাজ তো আমাদের নিয়ন্ত্রণে নেই। হার্টবিট যখন ইচ্ছা বন্ধ হয়ে যেতে পারে, সেটা আমাদের নিয়ন্ত্রণ নেই। তো এখানে যে ইম্পালসগুলো পাঠায় সেগুলো হলো অটোনমিক নিউরাল সিস্টেম, মানে যেগুলো ইনভলান্টারি। তারপরে স্মুথ মাসল, বডির মধ্যে বিভিন্ন যে স্মুথ মাসলগুলো আছে, যেমন সেটা পাকস্থলী হতে পারে, ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র, সেখানে। The autonomic neural system is further classified into sympathetic neural system, parasympathetic neural system. তো এটা আবার দুই ভাগে, অটোনমিকটা একটা সিম্প্যাথেটিক, একটা প্যারাসিম্প্যাথেটিক। তো এখানে ভাগটা তোমরা, যে অনেকগুলো ভাগ আছে সেটা বলছি একটু পরে। ভিসসেরাল নার্ভাস সিস্টেম ইজ দ্য পার্ট অফ দ্য পেরিফেরাল নার্ভাস সিস্টেম। ভিসসেরাল নার্ভাস সিস্টেম যেটা আছে সেটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের একটা পার্ট, দ্যাট কম্প্রাইজেস দ্য হোল কমপ্লেক্স অফ নার্ভ ফাইবার্স, গ্যাংলিয়া অ্যান্ড প্লেক্সাস, by which impulses travel from the central nervous system to the viscera and from viscera to the central nervous system. ভিসসেরাল নার্ভাস সিস্টেম, ভিসসেরা মানে হচ্ছে অর্গ্যান, বিভিন্ন অঙ্গ। তো এই নার্ভাস সিস্টেম কি, এটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের একটা পার্ট। এই কাজ, কী কাজ করে, এটা কী কী নিয়ে গঠিত, এটা নার্ভস নিয়ে, ফাইবার্স নিয়ে, গ্যাংলিয়া নিয়ে এবং প্লেক্সাস নিয়ে গঠিত। এটা কী কাজ করে না, বিভিন্ন ইম্পালসকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে বিভিন্ন অঙ্গাণুতে ট্রান্সফার করে, আর বিভিন্ন অঙ্গ থেকে সেই সেন্ট্রাল নার্ভাসে ট্রান্সফার করে ইম্পালসকে। সেই অঙ্গগুলো কী কী, হৃৎপিণ্ড, ফুসফুস, যে বিভিন্ন অঙ্গ আছে সেই অঙ্গের মধ্যে। তো এখানে জাস্ট বিভিন্ন ভাগগুলো বলা হয়েছে, সেই ভাগগুলো আমি জাস্ট একবার চেষ্টা করে বলে দিচ্ছি। যে মেনলি দুটো, একটা হচ্ছে সেন্ট্রাল, একটা সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর একটা পিএনএস পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এবার সেন্ট্রালের মধ্যে দুটো হচ্ছে, একটা হচ্ছে ব্রেন আর স্পাইনাল কর্ড, ঠিক আছে। আর পেরিফেরালের মধ্যে দুটো হচ্ছে, এটা হচ্ছে পেরিফেরালের মধ্যে দুটো, একটা হচ্ছে অ্যাফারেন্ট ফাইবার, ইফারেন্ট ফাইবার, এটা অন্যরকম ভাগ, যে কোন নার্ভ কী কাজ করছে। কিন্তু এমনিতে দুটো, একটা হচ্ছে সোমাটিক আর একটা হচ্ছে অটোনমিক। এবার সোমাটিকের মধ্যে তো সেটা হলো স্কেলেটাল মাসলের ক্ষেত্রে, আর অটোনমিক আবার দুই প্রকার, এটা হচ্ছে সিম্প্যাথেটিক আর এটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। আর আরেকটা হচ্ছে ভিসসেরাল, সেটা একটু আলাদা, সেটা বিভিন্ন অর্গানের সঙ্গে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে তার কানেকশন। নিউরন অ্যাজ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নিউরাল সিস্টেম। নিউরাল সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিট হচ্ছে নিউরন। মানে নিউরাল সিস্টেম দেখতে কেমন হবে, তার গঠনগত একক আর কার্যগত একক, কী কাজ করবে, সমস্ত কিছু ডিপেন্ড করছে নিউরনের ওপর। এ নিউরন ইজ এ মাইক্রোস্কোপিক স্ট্রাকচার কম্পোজড অফ থ্রি মেজর পার্টস। এটা হচ্ছে সেল বডি, ডেনড্রাইটস অ্যান্ড অ্যাকশন। একটা নিউরন তিনটে পার্ট নিয়ে গঠিত, একটা সেল বডি, একটা ডেনড্রাইটস আর অ্যাকশন। দ্য সেল বডি কন্টেন্স সাইটোপ্লাজম উইথ টিপিক্যাল সেল অর্গানালিস অ্যান্ড সার্টেন গ্র্যানুলার বডিজ লাইক নিজেলস গ্র্যানুলস। সেল বডির মধ্যে কী থাকে, সাইটোপ্লাজম থাকে, এবং তার সঙ্গে কিছু কিছু সেল অর্গানালি থাকে, আর কিছু দানাদার বডি থাকে যেগুলোকে নিজেল গ্র্যানুলস বলে। সল্ট ফাইবার্স হুইচ ব্রেন রিপিটেডলি অ্যান্ড প্রজেক্ট আউট অফ দ্য সেল বডি। তারপরে কিছু ফাইবার থাকে যেগুলোকে সেল বডি থেকে প্রজেক্ট হয় বাইরের দিকে এবং ব্রাঞ্চ তৈরি করে। তাদের মধ্যেও নিজেল গ্র্যানুলস থাকে, কন্টেন্ট নিজেল গ্র্যানুলস অ্যান্ড আর কল ডেনড্রাইটস, তাদের বলে ডেনড্রাইটস। এই যে এটা হচ্ছে সেল বডি, ঠিক আছে। সেল বডির মধ্যে দেখতে পাচ্ছ এখানে নিউক্লিয়াস আছে, নিজেল গ্র্যানুলস, এই যে ছোটো ছোটো দানা সেগুলো নিজেল গ্র্যানুলস। আর এর মধ্যে ডেনড্রাইটস, এই যে ব্রাঞ্চ আকারে যেগুলো বেরিয়ে আছে সেগুলো হচ্ছে ডেনড্রাইটস, সেই ডেনড্রাইটসের মধ্যেও নিজেল গ্র্যানুলস আছে। দিস ফাইবার্স ট্রান্সমিট ইম্পালসেস টুয়ার্ডস দ্য সেল বডি। এই যে ডেনড্রাইটস আছে, সেই ডেনড্রাইটসগুলো কী করে, যে ইম্পালসগুলো বাইরের অর্গান থেকে নেয়, তারপর সেটা কোথায় যায়, এই যে সেল বডির দিকে পাঠিয়ে দেয়, ঠিক আছে। দ্য অ্যাকশন ইজ এ লং ফাইবার, দ্য ডিস্টাল এন্ড অফ হুইচ ইজ ব্রাঞ্চড। অ্যাকশন হচ্ছে একটা লম্বা ফাইবার, যার যে শেষের পার্টটা সেটা ব্রাঞ্চ থাকে, এই যে দেখতে পাচ্ছ এটা অ্যাকশন। তো এর যে লাস্ট পার্ট এটা কিন্তু ব্রাঞ্চড আছে। Each branch transmit at a bulb-like structure called synaptic knob, which possess synaptic vesicle containing chemical called neurotransmitters. তাহলে প্রত্যেকটা যে ব্রাঞ্চ আছে, অ্যাকশনের শেষের দিকে যে ব্রাঞ্চ আছে, এই দেখতে পাচ্ছ এই ব্রাঞ্চের মধ্যে কি আছে, সাইন্যাপটিক নব, শেষের দিকে আছে সাইন্যাপটিক নব, এর মধ্যে থাকে সাইন্যাপটিক ভেসিকল, যেটা ট্রান্সমিটার হিসাবে কাজ করে, ঠিক আছে। ট্রান্সমিটার হিসাবে কাজ করে, নিউরো ট্রান্সমিটার মানে কি, এর মধ্যে কেমিক্যালস থাকে যেটা হচ্ছে নিউরো ট্রান্সমিটার, সেটা যে নিউরনের যে ইম্পালসটা আছে সেই ইম্পালসটাকে একটা অ্যাকশন থেকে পরবর্তী নিউরনে ট্রান্সমিট করে।
The axon transmit nerve impulse away from the cell body to a synapse or to a neuromuscular junction. অ্যাকশন কী করে নার্ভ ইম্পালসটাকে কোথায় পাঠায়? সেল বডি থেকে সাইনাপসে পাঠায়, বা একটা নিউরোমাস্কুলার জাংশন বা কোনো নিউরন যদি কোনো মাসলের সঙ্গে যুক্ত থাকে, কোনো অর্গানের সঙ্গে যুক্ত থাকে, সেই মাসলে পাঠাবে, বা যদি পরবর্তীকালে সাইনাপসে পাঠাবে, মানে কি দুটো নিউরনের মধ্যবর্তী স্থানটাকে সাইনাপস বলে, তো সেই সাইনাপসের মধ্যে পাঠাবে। বেসড অন দ্য নাম্বার অফ অ্যাকশন অ্যান্ড ডেনড্রাইটস দ্য নিউরন আর ডিভাইডেড ইন্টু 3 টাইপস। কতগুলো একটা নিউরনের মধ্যে কতগুলো অ্যাকশন আছে, কতগুলো ডেনড্রাইটস আছে, তার উপর ভিত্তি করে একটা নিউরনকে 3টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মাল্টিপোলার, একটা বাইপোলার, একটা ইউনিপোলার। মাল্টিপোলার কী হয়? উইথ ওয়ান অ্যাকশন অ্যান্ড 2 or more ডেনড্রাইটস। মাল্টিপোলারে কী থাকে? যে একটাই অ্যাকশন থাকে, এই অ্যাকশনটা একটাই থাকে, আর 2 বা ততোধিক ডেনড্রাইটস থাকে। তো সেটা হলো মাল্টিপোলার, যেটা কোথায় থাকে? ফাউন্ড ইন সেরিব্রাল কর্টেক্স। সেরিব্রাল কর্টেক্স মানে ব্রেনের যে সেরিব্রাল কর্টেক্স আছে সেখানে পাওয়া যায়। আর এই যে ছবিটা দেওয়া আছে সেটা হচ্ছে মাল্টিপোলারের ছবি, দেখতে পাচ্ছ? এখানে একটাই অ্যাকশন আছে আর এখানে অনেকগুলো ডেনড্রাইটস আছে, ঠিক আছে? তো এটা মাল্টিপোলার। কোথায় পাওয়া যায়? সেরিব্রাল কর্টেক্সে, কারণ এটা অনেকটা উন্নত জায়গা, তো তার জন্য উন্নত মানের উন্নত মানের যে নিউরন সেটা দরকার হবে। এরপর হচ্ছে বাইপোলার উইথ ওয়ান অ্যাকশন অ্যান্ড ওয়ান ডেনড্রাইট, যেখানে একটা অ্যাকশন থাকবে আর একটা ডেনড্রাইট থাকবে। এখানে যে অনেকগুলো আছে 6টা ডেনড্রাইট, সেখানে একটাই ডেনড্রাইট থাকবে, ঠিক আছে? তো সেটা হলো বাইপোলার। কোথায় পাওয়া যায়? রেটিনা অফ আই, চোখের যে রেটিনা, সেই চোখের রেটিনাতে পাওয়া যায়। আর ইউনিপোলার মানে কি? এক সেল বডি উইথ ওয়ান অ্যাকশন অনলি, যেখানে শুধুমাত্র অ্যাকশন থাকবে, কোনো ডেনড্রাইটস থাকবে না। ফাউন্ড ইউজুয়ালি ইন দ্য এমব্রায়োনিক স্টেজ। যখন এমব্রায়ো অবস্থায় থাকে কোনো প্রাণী বা আমরা মানুষেরা, তখন এমব্রায়োনিক অবস্থায় ইউনিপোলার পাওয়া যায়। তাহলে এমব্রায়োনিক অবস্থায় ইউনিপোলার, যেখানে শুধুমাত্র অ্যাকশন থাকে, কোনো ডেনড্রাইট থাকে না। বাইপোলার, যেখানে একটা অ্যাকশন আর একটা ডেনড্রাইট থাকে, সেটা রেটিনা পায়ে থাকে। আর মাল্টিপোলার, যেখানে একটা অ্যাকশন অনেকগুলো ডেনড্রাইটস থাকে, সেটা ব্রেনের সেরিব্রাল কর্টেক্সে থাকে। দেয়ার আর 2 টাইপস অফ অ্যাকশন, নেমলি হচ্ছে মাইলিনেটেড অ্যান্ড নন মাইলিনেটেড। 2 রকমের থাকে, একটা হচ্ছে মাইলিনেটেড অ্যাকশন, একটা হচ্ছে নন মাইলিনেটেড অ্যাকশন। দ্য মাইলিনেটেড নার্ভ ফাইবার আর এনভেলপড উইথ সন সেল। যেগুলো মাইলিনেটেড হয় তাদের মধ্যে সন সেল থাকে, এই যে দেখতে পাচ্ছ কালো কালো এই যে দানাদার মতো অংশ, সেটা হচ্ছে সোয়ান সেল। তো তাহলে কি এটা কোন নার্ভ ফাইবার? মাইলিনেটেড নার্ভ ফাইবার্স। যদি সোয়ান সেল না থাকে সেটা হলো নন মাইলিনেটেড নার্ভ ফাইবার। তো সোয়ান সেল কী কাজ করে? হুইচ ফর্ম এ মাইলিন সিথ অ্যারাউন্ড দ্য অ্যাকশন। এটা এই যে অ্যাকশনের চারদিকে একটা মাইলিন সিথ তৈরি করে, যে কালো যে রেখাটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মাইলিন সিথ। এই মাইলিন সিথ তৈরি করছে কে? সোয়ান সেল। The gaps between two adjacent myelin sheath are called nodes of Ranvier. এই যে দুটো মাইলিন শীথ আছে তার মধ্যবর্তী অংশে যে গ্যাপটা আছে, এই গ্যাপটাকে বলা হয় নোডস অফ র্যানভিয়ার, ঠিক আছে? নোডস অফ র্যানভিয়ার কি? দুটো মাইলিন শীথের মধ্যবর্তী অংশ। মাইলিন শীথ কোথা থেকে তৈরি হয়? সোয়ান সেল থেকে। সোয়ান সেল থাকলে সেই নিউরনকে কী বলে? মাইলিনেটেড নিউরন বলে। মাইলিনেটেড নার্ভ ফাইবার্স আর ফাউন্ড ইন স্পাইনাল অ্যান্ড ক্রেনিয়াল নার্ভস। স্পাইনাল কর্ডে যে নার্ভ আছে এবং ক্রেনিয়ালস বা ব্রেনের যে নার্ভ আছে তার মধ্যে মাইলিনেটেড নার্ভ পাওয়া যায়। তার মানে তাদের মধ্যে সোয়ান সেল থাকে। সোয়ান সেল থাকে মানে মাইলিন শীথ থাকে। মাইলিন শীথ আছে মানে নোড অফ র্যানভিয়ার আছে। আনমাইলিনেটেড নার্ভ ফাইবার ইজ এনক্লোজড বাই এ সোয়ান সেল দ্যাট ডাজ নট ফর্ম এ মাইলিন শীথ অ্যারাউন্ড দ্য অ্যাকশন। আনমাইলিনেটেড নার্ভ ফাইবার ইজ এনক্লোজড বাই এ সোয়ান সেল। আনমাইলিনেটেড নার্ভ ফাইবারে কী হয়? যে এটাও সোয়ান সেল থাকে, কিন্তু এখানে মাইলিন শীথ তৈরি হয় না। অ্যাকশনের চারিদিকে কোনো মাইলিন শীথ তৈরি হয় না। অ্যান্ড ইজ কমনলি ফাউন্ড ইন অটোনোমাস অ্যান্ড সোমাটিক নিউরাল সিস্টেম। এবং আনমাইলিনেটেড নার্ভ ফাইবার কোথায় পাওয়া যায়? অটোনমিক এবং সোমাটিক নার্ভাস সিস্টেম, যেটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমের দুটো পার্ট ছিল। সোমাটিক নার্ভাস সিস্টেম স্কেলেটাল মাসলের সঙ্গে যুক্ত, আর অটোনমিক নার্ভাস সিস্টেম যে অটোনমিক অর্গ্যান যেগুলো আছে, যেগুলো ওই যে ভিসেরা, যেগুলো ইনভলেন্টারি, তাদের সঙ্গে যুক্ত। তো এটা হচ্ছে গঠন দেখা হলো না, যে একটা নিউরনের কী কী পার্ট আছে। তো সব ছবির মাধ্যমে দেখিয়ে দিলাম কোথায় কী আছে, আর তার সঙ্গে সঙ্গে কোথায় কী কী বলা আছে সেটা ভালো করে বুঝিয়ে দিলাম, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপর যদি কোনো প্রবলেম থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।
পরবর্তী পার্টটা খুব তাড়াতাড়ি দেওয়া হবে। তো থ্যাংকস সবাই।